হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। শক্তিপদ রাজগুরুর লেখা পটলার সুমতি। আমাদের পটলা বেশ কিছুদিন চুপচাপ থাকার পর আবার উসখুসিয়ে উঠেছে। সে মাঝে মাঝেই এমন একটা কাণ্ড কারখানা করে বসে যার হ্যাপা সামলাতে গিয়ে আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের সদস্যদের হয় নাজেহাল অবস্থা। হুৎকা তো মাঝে মাঝেই ঘোষণা করে, এই ক্লাব থানে রেজিগনেশনই দিয়া 11 বুলেটে জয়েন করুম। তোরা থাক পটলারে লই, আমি আর নাই। কিন্তু ওই পর্যন্তই। পটলাকে ছেড়ে এই পঞ্চপাণ্ডব ক্লাব ছেড়ে যেতে পারে না। অবশ্য তার কারণও পটলাই। এই অঞ্চলের বনেদি ধনী পরিবার ওরা। বিশাল বাগান পুকুর সমেত বাড়ি। ওদিকে বড় রাস্তার ধারে একটা বাজারও ওর ঠাকুমার নামে। বাবা কাকাদেরও নানা ব্যবসা কারখানা রয়েছে, বিরাট কাঠগোলা, আরও কত কি। পটলাই তাদের একমাত্র কুলপ্রদীপ। ঠাকমার কাছে নাতি সব। ঠাকমা নাতির খামখেয়ালিপনায় অতিষ্ঠ হয়ে উঠলেও পটলার সব খেয়াল মেটাতেই 2 হাতে টাকা দেন। আর আমরা হলাম পটলার অতন্দ্র প্রহরী, তাই ঠাকমার সেই স্নেহের অংশীদার হয়েছি। ক্লাবের সব খরচা যোগান ঠাকমা। টিফিনের ব্যবস্থাও ভালো। ঠাকমা বলেন, তোদের ভরসাতেই আমি থাকি রে, পটলাকে তোরাই সামলা। কিন্তু পটলাকে সামলানোই দায়। কখন যে ওর মাথায় কোন পোকা নড়ে উঠবে কে জানে। এবার পটলার খেয়াল হয়েছে সে কিশোরদের নিয়ে একটা সিরিয়াল করবে টিভি চ্যানেলে। ধেড়েদের নিয়েই সবাই ছবি টিভি সিরিয়াল করে, কিশোরদের কথা কেউ ভাবে না। এবার পটলা বলে, কিশোরদের নিয়েই টিভি সিরিয়াল করব। হোতকা বলে, ওসব টিভি সিরিয়াল কইরা কি হইব, ফুটবল টিমকে এবার ভালো কইরা করতে হবে। ফটিক আমাদের মধ্যে সঙ্গীত চর্চা করে। এখন সে স্বপ্ন দেখছে টিভিতে মিউজিক ডিরেক্টর হবে। তাই ফটিক বলে, ফুটবল টিম তো আছেই, ক্লাব থেকে টিভি সিরিয়াল হবে কিশোরদের, আমরাও পাঠ করব। পটলা বলে, হোতকার তো বাঙাল ভাষার টান আছে, ভানু বারুদ যে নেই। এখন হোতকা যদি বাঙাল ভাষায় কমিক করতে পারে, ওর দিন বদলে যাবে। আর সমীর, তুই লিখবি চিত্রনাট্য। আমি বলি, আমি রচনা লিখতে পারি, তাই বলে চিত্রনাট্য? পটলা বলে, এস গুপি তোকে শিখিয়ে দেবে। ফটিক, তুই হবি মিউজিক ডিরেক্টর। আর গোবরা, গোবরা চাইল। ওর মামার হোলসেল কুমড়োর ব্যবসা। সারা বাংলার বহু জায়গা থেকে নানা সাইজের কুমড়ো, চাল কুমড়ো আসে ট্রাক বন্দি হয়ে। খালধারে ওদের গুদামে টাল করা থাকে কুমড়ো। গোবর্ধন ওর মামার কুমড়োর ব্যবসা দেখে। পটলা বলে, হিসেব টিসেব বুঝিস তুই, তুই হবি আমাদের প্রোডাকশন কন্ট্রোলার। অর্থাৎ পঞ্চপাণ্ডব ক্লাব এবার এই অঞ্চলের সব ক্লাবকে টেক্কা দিয়ে টিভি সিরিয়াল করতে চলেছে। তার মানে পটলার ঘাড়ের পেতনিটা বেশ জাগ্রত হয়ে উঠেছে। আর এই ব্যাপারে প্রধান উদ্যোক্তা গ্যাস প্রদানকারী শ্রী গোপীনাথ সরখেল, অর্থাৎ পটলার এস গুপি।
সেই ব্যাটাকেও দেখলাম। অবশ্য ঠাকমা বলেন, পটলা কোত্থেকে ওই লোকটাকে জুটিয়েছে, ওই গুপি ওর মাথায় এসব ঢুকিয়েছে, না হলে বাড়িতে এসব কেউ করেনি। ওর বাবা কাকারা তো ব্যবসা করছে। আমরাও এসব জগতের খবর জানি না, টিভি দেখতে হয় দেখি, তার পিছনে কি করে কি হয় জানি না। তবে ছবি নিয়ে স্বপ্ন একটা আছে সকলের। ঠাকমা বলেন, এত করে ধরেছে পটলা, কদিন তো ঠিকমতো খাওয়া দাওয়াও করেনি। শেষে আমি রাজি হয়েছি টাকা দিতে। তবে কোথায় যায় পটলা, কারা সঙ্গে থাকে, দেখ যাতে কাজটা ঠিকঠাক হয়। তাই আমরাও রাজি হয়েছি। ঠাকমা বললে না করতে পারি না। পটলা এখন খুবই ব্যস্ত। সেদিন পটলা বলে, তোরা সবাই সন্ধ্যায় আসবি, গুপিদা আসবেন, জরুরি মিটিং আছে। আমরা সেই মতো পটলার বাড়িতে এসেছি। নিচের গেটের বাঁ দিকের বড় ঘরটাকে পটলা এর মধ্যে তার অফিস কাম রিহার্সাল রুম করেছে। চেয়ার টেবিলও আছে, আর ওদিকের মেঝেতে কার্পেট পাতা। দেওয়ালে বেশ কিছু নামি দামি শিল্পীদের ছবি। উত্তম কুমারের একটা বড় ছবিতে মালা পরানো। পটলা এখন নিজেই হিরো হবার স্বপ্ন দেখছে, তাই দুবেলায় উত্তম কুমারের ছবিতে মাথা ঠুকছে। বলে, ওরে, আশীর্বাদ থাকলে আমিও বড় অভিনেতা হব। হোতকা বলে, তুই তো তোর গুরুদেবের ছবি পাইছিস। শোন, ভানু বারুজ্যের একখান ছবিও খাটাইয়া থুইবি, অর আশীর্বাদও আমারে লইতে হইব। ওদিকে মিটিংয়ের আয়োজন চলছে। পটলা এর মধ্যে একটা লম্বা খাতায় গল্পও লিখে ফেলেছে। বলে, দারুণ একটা কিশোর অ্যাডভেঞ্চারের গল্প। একটা কুকুরও চাই, ওটারও বড় রোল আছে। হোতকা বলে, ওর জন্য ভাবিস না, আমাদের কাল্লুরে লই আনুম। কাল্লু হোতকার বেশ ট্রেন্ড ডগ, যাতে অবশ্য ওটা খাঁটি নেড়ে। ওর বাপ কাকারা রাসমণি বাজারে মাছের আড়তে থাকে। হোতকা বাচ্চাটাকে বেশ নাদুস নুদুস দেখে তুলে এনে পুষেছে। কুকুরের প্রবলেম এত সহজে সমাধান হতে দেখে পটলা খুশি হয়। তবু আমি ভাবি চিত্রনাট্যকার, তাই জিজ্ঞাসা করি, হ্যাঁ রে, তোর কাল্লু পারবে তো সিরিয়ালে অভিনয় করতে? হোতকা বলে, পটলা যদি উত্তম কুমার হইতে পারে, আমি যদি ভানু বারুজ্যে হইতে পারি, তাইলে কাল্লুও ঠিক পারব। গোবরা বলে, তা না হয় হলো, কিন্তু তোর গুপিদা কই রে পটলা? ডিরেক্টরই নেই। হঠাৎ দেখা যায় পটলদের গাড়িটা এসে থামে বাগানের ওদিকে। একটা লম্বা লগার মতো লোক কেলো ধুতি পাঞ্জাবি পরে গাড়ি থেকে নেমে সজোরে গাড়ির দরজা বন্ধ করে আমাদের দেখে হাত নাড়ে। হাই এভরিবডি, গুড ইভিনিং। আমি এসে গেছি, কামিং। লম্বা পা ফেলে এগোতে যাবে লোকটা, তারপরই ঘটল কাণ্ডটা। কায়দা করে গাড়ির দরজা সজোরে বন্ধ করেছে, আর তখনই ধুতির খানিকটা দরজায় আটকে গেছে। গোপীনাথ স্রেফ আন্ডার প্যান্ট পরা অবস্থায় লিকলিকে ঠ্যাং বের করে এগিয়ে আসে। ধুতি রয়ে গেছে গাড়িতে। প্রথমে খেয়াল করেনি গোপীনাথ, তারপরই চমকে ওঠে। আমার ধুতি? কোনো রকমে গাড়ির দরজা খুলে ধুতি বের করে আবার পড়তে থাকে।
আর গজ গজ করে। এর জন্যই বিলেতে থাকতে ধুতি ত্যাগ করেছি। এখানে এসে এইসব ডেঞ্জারাস পরিস্থিতিতে পড়তে হচ্ছে। রাবিশ। ধুতির বাপ বাপান্ত করে ফিরে এলো গোপীনাথ। এর মধ্যে পটলা খাতাখানা এগিয়ে দেয়। গোপীনাথ বলে, কি হিস্টোরি লেখা হয়েছে? হিস্টোরি হচ্ছে ছবির লাইফ, বুঝলে? 4 ইডিয়েট ছবি আমার লাইফ নিয়ে। আমি ওই হিস্টোরি শুনে বলি, গল্প মানে স্টোরির কথা বলছেন? গোপীনাথ খাতার পাতা উল্টাতে উল্টাতে বলে, ওই হলো আর কি। আমাকে যেন পাত্তাই দিতে চায় না। পড়ার ভান করে সে। তারপর খানিক পাতা উল্টে বলে, হুম, হয়েছে। তবে একটু ফাইট বাড়াতে হবে। ফুল অ্যাকশন। ভয় নেই, আমি ওইসব ফিট করে দেব। কত হিস্টোরি ফিট করে দিয়েছি বোম্বাইয়ে। অমিতাভ, মানে তোমাদের ওই অমিতাভ বচ্চন তো আমাকে ফ্লোরে দেখলে সাইলেন্ট হয়ে যায়। আর আমির খান বলতো আমার স্ক্রিপ্ট। আমি বাধা দিয়ে বলি, চিত্রনাট্য। ওর চিত্রনাট্য? গোপীনাথ বলে, ওর লাগান, তারে জমিন, এসব ছবির হিস্টোরি আমি ফিট করে দিয়েছি। পটলা চেপে ধরলো, তাই বোম্বে থেকে ফ্লাইটে চলে এলাম ওর কাজ করে দেওয়ার জন্য। পটলা বলে, এ সমীর, এই আমাদের চিত্রনাট্য লিখবে। গুপিদা আমাকে আপাদমস্তক দেখে যেন দয়া পরম ধর্ম হয়েই বলে, তুমি লিখবে? ওকে, ভয় নেই, আমি সব লাইন আপ করে দেব। এর মধ্যে ফটিক সিরিয়ালের জন্য টাইটেল সং লিখতে শুরু করে দিয়েছে। সে ক্লাব থেকে হারমোনিয়ামও এনেছে। গুপিবাবুকে গানটা শোনানো হবে। গুপিবাবুই আপাতত অল ইন অল, তাই ওকে চটানো যাবে না। ওর স্বীকৃতি আগে দরকার। ফটিক গান শুরু করেছে। বেশ ইনিয়ে বিনিয়ে, চাঁদ, ফুল, পাখি, দক্ষিণা বাতাস, এরকম বেশ কিছু উপমা টুপমা দিয়ে গানটাকে বানিয়েছে। গুপিদা গানটা শুনে বলে, মোটামুটি ঠিকই আছে, তবে সুরটা একটু তুলতে হবে। ওসব আমি তুলে দেব। তোমাদের ওই যে রহমান, ওই যে এখন বোম্বেতে সুর চুরি করে মিউজিক করছে। পটলা বলে, এ আর রহমান? হ্যাঁ হ্যাঁ, পুরো নামটা মনে থাকে না। ওকে আমি রেহেমান বলেই ডাকি। ও সুর করে প্রথমেই আমাকে শোনাতো। আমি ওর কত সুর ঠিক করে দিয়েছি। ফটিক বলে, রহমান সাহেবকে চেনেন তাহলে? গুপিদা বলে, চিনব না? ওদের সারে গামা শেখালাম, আর চিনব না? দেখা হলে ও আজও সেলাম করে। আমরা অবাক হয়ে দেখছি ওকে। পটলা বলে, টিভি কোম্পানি আপনার নাম শুনে বলে ওকে সিরিয়ালটা বানাতে বলো, আমরা চালাবো। এর মধ্যে হোঁতকা গোবরা দুজনে এলাকার নামি রেস্তোরাঁ থেকে পটলার টাকায় ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান এনেছে। পটলা এসব ব্যাপারে ভালো টাকা খরচা করে। হোঁতকা এমনিতে ভোজন রসিক, ও বাকি কাজটা করে। ওদের সঙ্গে মাংসের গন্ধ পেয়ে হোঁতকার সে কাল্লুও ল্যাজ নাড়তে নাড়তে এসে হাজির হয়েছে। পটলার বাবা কাকারা গোঁড়া বৈষ্ণব। তাদের বাড়িতে মাছটা চলে কোনো মতে। তাদের বাড়ির সঙ্গেই রয়েছে বড় মন্দির। পটলার বাবা বেশ সাত্ত্বিক ধরনের লোক। মাথার চুল ছোট করে ছাঁটা, গলায় কণ্ঠি,
কপালে তিলকও কাটেন। ওদের গুরুদেব এলে বাড়িতে নাম কীর্তন হয়, তখন মাছও বন্ধ। পটলা অবশ্য বাইরে মুরগি মাংস চালায়, তাই নিয়ে অশান্তিও হয়। বাবা বলেন, সাত্বিক আহার করবি, 3 বেলা নাম জপ করবি। এবার গুরুদেবকে বলে তোকে দীক্ষা দেবার ব্যবস্থা করব। পটলার কাছে বাড়ির এই পরিবেশ, গুরুদেব, তার দীক্ষা নানান অসুবিধা, তবু মানিয়ে নেয়। কিন্তু হপি শিখে থাকতে পারবে না সে। ঠাকমাই বলেন, এই তোর বাড়ন্ত বয়স, এখন থেকে দীক্ষা নিয়ে কি হবে, আরও কিছুদিন যেতে দে। ঠাকমাই যেন পটলাকে ওই কঠিন নির্মম গুরুদেবের আক্রমণ থেকে বাঁচিয়ে রেখেছেন। সে তাই সিরিয়াল করার স্বপ্ন দেখছে গোপীনাথকে নিয়ে। গোপীনাথ বলে, পটলা, তোর সিরিয়ালের শুটিং শুরু করতে হবে। এই কাজটা শেষ করেই আমাকে বোম্বে যেতে হবে। ওদিকে যশ ফোন করছে, ওর ছবির চিত্রনাট্যটা দেখে দিতে হবে। ডিরেক্টর নিয়ে পরামর্শ করতে চায়। পটলা বলল, যশ? আরে যশ, যশ চোপড়া। ও তো সব ছবি শুরু করার আগে আমার থেকে অ্যাডভান্স নেয়। আমি বলি, অ্যাডভান্স না অ্যাডভাইস? ওই হলো, ও আমার কনসাল্ট ছাড়া কাজই করে না। আমি শুধরে দেবার চেষ্টা করি। কনসাল্ট। গুপি চিকেন মাঞ্চুরিয়ান চিবোতে চিবোতে বলে, আরে বাবা, পুরো ইংরেজি বলতে সময় লাগে, তাই শর্ট করে নিতে হয়। আম, এটা এখনকার স্টাইল, তোমরা বুঝবে না। তারপরেই গুপিদা অন্য প্রসঙ্গে গিয়ে বলে, না, ফ্রাইড রাইসটা মন্দ করেনি, তবে বিরিয়ানি খেয়েছিলাম হায়দ্রাবাদে নিজামের পার্টিতে। কলকাতাতেও নিজাম রেস্তোরাঁ আছে, গোবরা বলে। গুপি বলে, সে নিজাম নামেই, আমি বলছি আমার জিগর দোস্ত খোদ হায়দ্রাবাদের নিজামুল মোহাম্মদের কথা। সে বিরিয়ানি তোমরা চোখেই দেখনি, 1 চামচ খেলে দিল খুশ। আমি বলি, তাহলে কালই চিত্রনাট্যটা শুনে নিন, শুটিং যদি শুরু করেন। পটলাও চায় তাড়াতাড়ি কাজ শুরু করতে। বলে সে, হ্যাঁ হ্যাঁ, কালই বসা যাক। নিন গুপিদা, চিলি চিকেনটা টেস্ট করুন। গোপীনাথ গপ গপ করে খাচ্ছে। ওই লগার মতো দেহে এত সব মাল কোথায় যাচ্ছে কে জানে। পটলাও খুশি। খাওয়ার পর গোপীদা বলে, পটলা, কালই ক্যামেরাম্যান আর অন্যদের বুক করতে হবে, আর সেট হবে তোমাদের বাগানে। অন্য জায়গায় গেলে 2000 টাকা ভাড়া নেবে। হোতকা বলে, হাই ভালো পটলা, এহারে বেশ মন দিয়া কাজ করা যাইব। গোপীনাথ বলে, গুড, তাহলে 1010 টাকা দাও, ওদের অ্যাডভান্স করে দিই। সব টেকনিশিয়ানদের এখন থেকে বুক না করলে পাওয়া যাবে না। পটলার ঠাকমার মতো যোগানদার থাকতে টাকার অভাব নেই। গোপীনাথ 2টো নোটের বান্ডিল পকেটে পুরে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানের ঢেকুর তুলে যাবার আগে বলে গেল, কালই চিত্রনাট্য ফাইনাল করে দেবো, ব্যাস কাজ শুরু হয়ে যাবে। আমরাও স্বপ্ন দেখছি, এবার আমরা এক একজন উত্তম কুমার, ভানু বারুজ্জে, এআর রহমান হয়ে যাব। আমি তো ভাবছি এবার থেকে চিত্রনাট্যই লিখব, কিন্তু পরদিনই ঝামেলাটা বেঁধে যায়। কাল রাতে গোপীনাথ এন্তার খেয়েছে। আমরা
তার প্রসাদ কিছু পেয়েছি, আর মুরগির হাড়গুলো প্যাক করে বাগানে ফেলেছি। রাতের অন্ধকারে হোতকার কাল্লু সেগুলো তুলে নিয়ে মন্দির চাতালে বসে চিবিয়েছে আর যত্র তত্র ছড়িয়েছে। পরদিন সকালে পটলার বাবা স্নান সেরে মন্দিরে ঢুকতে গিয়েই দেখেন চারদিকে হাড় ছড়ানো। বোধহয় মারিয়েও ফেলেছিলেন কিছুটা। শীতের দিন একবার স্নান করেছেন, আবার স্নান করতে হবে। আর মন্দিরের চাতালে যত্রতত্র ছড়ানো ওইসব নিষিদ্ধ বস্তু। বাবার হাঁক ডাকে দারোয়ান, পুরুত ঠাকুর, কাকাবাবু সকলেই ছুটে এসেছে। ওদের কাছেই শুনেছেন তিনি কাল রাতে পটলার ওই ছবি করিয়েদের দল এসব করেছে। শুনে পটলার বাবা গর্জে ওঠেন, ডাক পটলাকে, ছবি করাচ্ছি ওর। পটলা তখন স্বপ্ন দেখছে তার ছবি চলছে টিভিতে, সারা এলাকায় তার নাম নিয়ে ফাটাফাটি। এবার সে সিনেমার হিরোই হবে। উত্তম কুমার যেন তাকে আশীর্বাদ করছেন। হঠাৎ কাকার ডাকে ঘুম ভাঙে। ধর্মর করে ওঠে পটলা। ওদিক থেকে বাবার গর্জন ভেসে আসে, ডাক পটলাকে, হিরো হওয়াচ্ছি ওর। এইসব অনাচার আমি সইব না। গুরুদেবকে খবর দে, এ বাড়িতে আসুক ওকে দীক্ষা দেওয়ার জন্য, কিংবা নিয়ে যান আশ্রমে। 3 মাস ব্রহ্মচর্য পালন করে শুদ্ধ হয়ে আসুক দীক্ষা নিয়ে। ডাক পটলাকে। পটলাও ব্যাপারটা ঠিক বুঝতে পারে না, তবে কাকুর কাছে শোনে ওরা নাকি কাল মন্দিরে বসে মাংস খেয়েছে। পটলা বলে, না কাকাবাবু। কাকাবাবু বলেন, ওসব জানি না, দাদা ডাকছে, চল, গুরুদেবকে খবর দেবে বলেছে। এমন সময় এসে পড়েন বিপত্তারিণী ঠাকমা। পটলা বলে, বাঁচাও ঠাকমা। শেষ অবধি ঠাকমাই সেই যাত্রা রক্ষা করেন পটলাকে। ঠাকমা বলেন পটলার বাবাকে, নিঘাত বাইরে থেকে কুকুর বেড়ালে সব এখানে এনে ফেলেছে, পটলা কি করবে? খামোখাই তুই ওকে দোষ দিচ্ছিস। দারোয়ানদের বল রাতে না ঘুমিয়ে যেন কুকুর বেড়াল তাড়ায়, শুধু শুধু ছেলেটাকে দোষ দিচ্ছিস। ঠাকমা নিজেই দারোয়ানদের শাসান, কে করিস তোরা? রাতের বেলা যত রাস্তার কুকুর বিড়াল এসে জোটে। কোনো রকমে ব্যাপারটা চাপা পড়ে। ঠাকমা বলেন, তোরা ব্যবসা বাণিজ্য করিস, মা লক্ষ্মীর দয়া আছে তোদের ওপর। ছেলেটা মা সরস্বতীর পুজো করে, তাতেও আপত্তি। ছবি করাও তো একটা ব্যবসা। কাকাবাবু বলেন, তা সত্যি, আমার পরিচিত মদনজি তো ছবির ব্যবসা করে কোটিপতি হয়েছে। ঠাকমা বলেন, শোন শরৎ, পটলা ঠিকই কাজ করছে। এই ব্যবসাতে নাম, যশ, টাকা সবই আছে। দেশ জোড়া নাম হয়, টাকাও। পটলার বাবা চুপ করে যান। ঠাকমা ততক্ষণে লোক লাগিয়ে মন্দির সাফ সুতরো করে গঙ্গা জল দিয়ে ধুইয়েছেন। ব্যাপারটা তখনকার মতো চাপা পড়ে। পটলাও ঠাকমার সাপোর্ট পেয়ে নতুন উদ্যমে নেমে পড়ে। সেদিন সন্ধ্যায় পটলা আমাদের সব কথা বলতে আমরাও বুঝি কোনো কুকুরই এ কাজ করেছে। আসলে এসব যে কাল্লুর কাজ তা ভাবিনি, কারণ কাল্লু এখন নেড়িকুত্তা হলেও টিভি স্টার, সিনেমার পর্দায় তাকে দেখাবে, সে এসব কাজ করতেই পারে না। তবুও আমরা আজ হাড় গোড় সব প্যাকেট বন্দি করে বাইরের ড্রেনে ফেলে দিয়ে আসি। আজ চিত্রনাট্য পড়া হয়ে গেছে। গুপিদা বলে, কিছু ফাইট ফিট করে দেব, আর কিছু গরম গরম ডায়লগ। ব্যাস, ওই যে
মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে টাইপ। পাবলিক খুব খাবে। ভাবিস না পটলা, 1000 টাকা ছাড়, দেখবি ডায়লগের তুফান বয়ে যাবে। পটলা বলে, প্রতি সিনে যেন কেলাপ আসে গুপিদা, টাকা তুমি পাবে। আমার কথার হবে না খেলাপ, চাই প্রতি সিনে কেলাপ। গুপিদা হাততালি দিয়ে বলে, সাবাস পটলা, তোমার হবে। এর সঙ্গে দেব অ্যাকশন। তোমার হবে অ্যাক্টর থেকে প্রমোশন। তোমার বিজয় রথ চলবে শন শন। তবে ওই 10,000 টাকা চাই ডোনেশন। হোতকা, তুমিও তৈরি হও। অ্যাকশন। যা ফাইট কম্পোজ করব, হিরো আর তোমার। ফটিক বলে, তা ভালো, আমি যা ব্যাকগ্রাউন্ড কম্পোজ করব একেবারে ফাটাফাটি। রিহার্সাল শুরু হলো। আমরা সবাই যেন এক একজন স্টার হয়ে গেছি। ওদিকে গুপিদা তখন পটলাকে দোহন করছে। সিরিয়াল শুরু হবার আগে তার বাজারও রেডি করছে গুপিদা। বলে সে, টিভিতে সিরিয়াল চালু হবার সঙ্গে সঙ্গেই শ্রাবণের বৃষ্টির মতো টাকা আসবে পটল। 2-3টে ছবির কাজ আমি তোকে দিয়ে দেব, হিরোর রোল। হোতকা বলে, ভিলেনের রোলে আমার চান্স হইব না। গুপিদা বলে, দেখছি, নাও শুরু করো। ওদিকে বোম্বে থেকে অক্ষয় কুমার ফোন করেছিল, বলেছি 10 দিন ওয়েট করো অক্ষয়। পটলা বলে, অক্ষয়কে? আরে তোদের অক্ষয় কুমার, আমি গ্রিন সিগন্যাল না দিলে ও কোনো রোল নেই না। আমি এসপ্রুভ করব, তারপর। আমি বলি, এসপ্রুভ নয়, অ্যাপ্রুভ। গুপিদা বলে, বড্ড ফোড়ন কাটো হে তুমি, চুপ করে বসো না। নে পটলা, হোতকা, ফাইটের সিন। ফাইটের সিন করার আগেই হোতকা কাল্লুকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। ওর ওই কাল্লুর একটা বিশেষ রোল আছে। হোতকার হাতটা সহজেই চলে। ও এমনিতে মারকুটে ধরনের, অন্যায় দেখতে পারে না। তাই কেউ অন্যায় করলে হোতকা তার প্রতিবাদ করে, আর ওর প্রতিবাদ শুরু হয় হাত দিয়ে। এটা ওর অভ্যেস। ওর কাল্লু তা জানে, তাই সে প্রথম থেকে মালিককে থামাবার চেষ্টা করে, ঘেউ ঘেউ করে। মারপিট শুরু হলে কাল্লুও তার মালিকের হয়েই ফাইট শুরু করে দেয়। হোতকা দেখেছে এই লড়াইয়ের প্রতিপক্ষ কাল্লুর আঁচড় কামড় খেয়েছে, তাই নিয়ে বেশ গোলমালও হয়েছে 2-1 বার। তাই ওসব ঘটনা যাতে না ঘটে, তার জন্যই হোতকা তার ফাইট সিন শুরু হওয়ার আগেই কাল্লুকে বের করে দেয়। তারপর ফাইট সিনের রিহার্সাল শুরু হয়। ওয়ার্কশপও শেষ। পটলার বাজেটও বের হয়ে এসেছে। এবার শুটিং শুরু হবে। ওই বাগানে সেট পড়েছে। এর মধ্যে কদিন শুটিংও হয়। এক এলাহি ব্যাপার। পটলাদের বাগানে শুটিং হচ্ছে। চারদিক থেকে আলো জেলে বাগানের এই অংশটাকে আলোকিত করা হয়েছে। এখানে হিরো গাড়ি থেকে নেমে বাগানে লুকিয়ে থাকা ভিলেনদের ধরবে। 2 দলের মধ্যে দারুণ ফাইট হবে। তাতে বোমা ফাটবে, 2-4টে গুলিও চলবে। হিরো শেষ অবধি ভিলেন রূপী হোতকাকে ধরে ফেলবে। এটাই কাহিনীর ক্লাইম্যাক্স। তাই গুপিদা বলে, পটলা, গুলির লড়াইয়ের পর হাতাহাতি ফাইট শুরু হবে। লড়াই থামালে চলবে না।
ভিলেনকে যত নির্দয়ভাবে মারবে দর্শক তত কেলাপ দেবে। পটলাও চায় ছবি সুপারহিট করতে, তাই সেও রাজি হয়ে যায়। এরপর মনিটর নিয়ে সব শুরু হবে। হোতকাকে মার খেতে হবে, বোমা ফাটবে, গুলি চলবে, ধোঁয়ায় ধোঁয়া। তারপর পটলা আর হোতকার ফাইট। পিছনে যাত্রার দলের যুদ্ধের বাজনা বাজাবে ফটিকের দল। সবটা ঠিক মনোপুত হচ্ছে না গুপিদার। সেই ডিরেক্টর, একটা নড়বড়ে ফুল প্যান্ট পরেছে সে, লম্বা ফুল ঝাড়ুর মতো চেহারা, আর গায়ে একটা গোয়া প্রিন্টের শার্ট। গুপিদা ওদের দুজনের ফাইট দেখে বলে, হোপলেস। পটলা হোতকা ফাইট করতেও জানো না? ফাইটের একটা ছন্দ আছে, অঙ্ক আছে। অক্ষয় কুমারকে আমি ফাইট শেখাই। পটলা, তুমি দেখো আমি হোতকাকে কিভাবে মারছি। হোতকা নেহাত ছবির খাতিরে এমন অসম লড়াই লড়ছে। এবার ক্যামেরা জোনে এগিয়ে আসে গোপীনাথ স্বয়ং। শীর্ণ দেহ নিয়ে গাঁট্টা গোট্টা হোতকার ওপর চড়াও হয়, আর হোতকাও ছবির খাতিরে ওর মার খাচ্ছে। এমন সময় কাণ্ডটা ঘটে যায়। এতক্ষণ ওরা কাল্লুকে আটকে রেখেছিল, হঠাৎ সে এসে পড়ে এই জোনে। গোপীনাথ তখন বীর বিক্রমে হোতকাকে মারা দৃশ্য অভিনয় করে দেখাচ্ছে। মার খাচ্ছে হোতকা। হোতকা সইলেও কাল্লু এই দৃশ্য দেখতে অভ্যস্ত নয়। তারই সামনে তার বসকে এইভাবে কেউ হেনস্থা করবে কাল্লু তা দেখতে চায় না। রাগে গড়গড় করছে কুকুরটা। তারপর হঠাৎ বাগানের ঘেরা লাফ দিয়ে টপকে পিছন থেকে গুপির ঘাড়ে এসে পড়েছে। গুপিদাও অতর্কিত আক্রমণে ছিটকে পড়েছে। কাল্লু গুপিদার প্যান্টটা কামড়ে ধরেছে তার তীক্ষ্ণ ক্যানাইন দাঁত দিয়ে। একটানে গুপিদা নিজেকে মুক্ত করে প্রাণ ভয় দৌড়চ্ছে। পিছনে ঘেউ ঘেউ করতে করতে কাল্লু। ঘটনাটা চকিতের মধ্যেই ঘটে গেছে। আমরা সকলেই হতবাক। হোতকাও ভাবতে পারেনি যে কাল্লু এই কাণ্ড করবে। হইচই পড়ে গেছে। গুপিদা লম্বা লম্বা পা ফেলে ছুটছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। পিছনে সমানে তাড়া করছে কাল্লু। হোতকাও দৌড়চ্ছে। কাল্লু, এই কাল্লু! কাল্লু তখন ছুটছে গোপীনাথের পিছনে। গোপীনাথ সামনে মন্দির দেখে তার চাতালে উঠে পড়ে। কাল্লুও উঠেছে মন্দির চাতালে। গুপিদা আর্তনাদ করে শেষ রক্ষার জন্য মন্দিরেই ঢুকে পড়েছে। কাল্লু মন্দিরে ঢুকতে যাবে, এর মধ্যে মন্দিরের পুরোহিত দারোয়ানরা ছুটে আসে। পটলার বাবা নিজে মন্দিরে তখন পূজায় ব্যস্ত। ঝড়ের মতো ঢোকে গুপিদা। ওই ফুলঝাড়ুর মতো চেহারায় ছেঁড়া জামা কাপড় দেখে মনে হয় আমরা দোল খেলার পর নিজেদের জামা ছিঁড়ে সেগুলো যেমন লাইট পোস্টে ঝুলিয়ে দিই, তেমনই ল্যাম্প পোস্টে যেন কেউ ছেঁড়া জামা ঝুলিয়ে দিয়েছে। পটলার বাবা এহেন চেহারা দেখে চমকে ওঠেন আর দেখেন মন্দিরের প্রায় ভিতরেই ঢুকে পড়েছে কুকুরটা। গোপীনাথ ভিতরে ঢুকে কুকুরটাকে দেখে বিচিত্রভাবে লাফাচ্ছে। কাল্লু তখনও গলার স্বর পঞ্চমে তুলে চিৎকার করছে, ঘেউ ঘেউ। পটলার বাবার ধ্যান ভেঙে গেছে। দেখছেন মন্দিরের মধ্যে এই ব্যাপার। ওদিকে তখন পুরোহিত চিৎকার করছে, সর্বনাশ হয়ে গেল, বিগ্রহকে অপবিত্র করেছে, এবার ঘোর অকল্যাণ হবে। বাইরে এসে ভিড় করেছে শুটিং পার্টির দল। হোতকাও এসে পড়ে কোনো মতে কাল্লুকে টেনে বাইরে নিয়ে যায়
আর বিপদমুক্ত হয়ে গুপিনাথও বের হয়ে আসে। গর্জাচ্ছে সে। স্টুপিড কুকুর, গুলি করে ফিনিশ করবো ওটাকে। উফ, আছাড় খেয়ে হাঁটুতে যা লেগেছে। শুটিং প্যাকআপ। এবার পটলার বাবাই মন্দির থেকে বের হয়ে আসেন। রাগে কাঁপছে তার শরীর। ম্যানেজার, সরকার, আরও লোক ছুটে আসে। বলেন পটলার বাবা, প্যাকআপ তুমি করবে কি? আমি তোমাদের শুটিং চিরকালের জন্য প্যাকআপ করে দেব। কি হচ্ছে এটা? শুটিং না বাঁদরামি? ম্যানেজার, সব কটাকে বের করে দাও, দূর করে দাও এই আপদগুলোকে। পটলা বলে, বাবা, আর একটা দিন শুটিং করলেই কাজ শেষ হয়ে যাবে। শেষ করতে হবে না, তোমার অত্যাচার আর আমি সইব না। এবার তোমার ব্যবস্থা আমিই করব। ঠাকমাও এসে পড়েছেন। তিনি কি বলতে যাবেন, বাবা বলেন, তুমি কোনো কথা বলবে না মা। আদর দিয়ে তুমি ওকে বাদর করেছ। এবার যা করার আমিই করব। দারোয়ান, শুটিং বন্ধ। ওদের সব কটাকে তাড়াও। আভি, এরা সব কিছুকে অপবিত্র করেছে। কি সর্বনাশ যে হবে! আগে তাড়াও ওদের, পরে এর বিহিত করা হবে। গুপিদা বেশ অপমানিত বোধ করে। সে বলে, আমি কালই বোম্বে চলে যাচ্ছি, এখানে আর থাকছি না। হ্যাঁ, আমার বাকি টাকা মিটিয়ে দাও। শুটিং যা হয়েছে তা জুড়ে নিলে তোমার ছবি হয়ে যাবে, আমার আর দরকার হবে না। ওদিকে টেকনিশিয়ানরাও বলে, আমাদের টাকাও মিটিয়ে দিন। ক্যামেরাওয়ালা, আলোওয়ালা, অন্যান্য সব টেকনিশিয়ানরা নিজেদের জিনিস সব গুছিয়ে নিয়ে চলে গেল। যাবার সময় দেখা যায় ক্যামেরাম্যানকে। আমরা তার কাছে ক্যাসেট চাই। সে বলে তার কাছে কোনো ক্যাসেট নেই। আমরা অবাক হই। পটলা হাঁক পাড়ে, গুপিদা! গুপিদা তার মাল করি নিয়ে আগেই সরে গেছে। দেখা যায় ক্যামেরাতে কোনো ক্যাসেটই নেই। এ কদিন এভাবেই ঘুরেছে। কোনো ছবি না তুলে শুটিং করার ভান করে সেই টাকাও হজম করেছে গুপিদা। তারপর গায়েব হয়ে গেছে। অর্থাৎ এতদিন ধরে গুপিনাথ আমাদের সং সাজিয়ে নাচিয়েছে মাত্র। হোঁতকা বলে, তোর ছবি হইব না, শয়তানটা ডুবে দিয়ে গেছে আমাদের। পটলা, তুই একখানি ইডিয়েট। ফটিক হাহাকার করে, এত সুন্দর মিউজিক করলাম, সব ফাক্কা। এতদিনের এত পরিশ্রম, এত স্বপ্ন, সব শেষ হয়ে গেল। গোবরা বলে, ব্যাড লাক। হোদকা, তোর কাল্লুই এসবের মূল। ব্যাটা তাড়া করে নিয়ে ঢুকে পড়ল মন্দিরে। কি হবে এখন? কি হবে তা ভেবেও পাই না। ক্লাবের মাঠে হতাশ হয়ে হাত পা ছেড়ে বসে আছি সন্ধেবেলায়। এদিকে আমাদের ছবির কেলেঙ্কারির কথা ছড়িয়ে পড়েছে চারদিকে। এইভাবে বোকা বানিয়ে যাবে আমাদের ওই সিটকে গুপিনাথ, তা ভাবিনি। এমন সময় পটলা কাঁপছেরা ভোকাট্টা ঘুড়ির মতো এসে পড়ে আমাদের মাঝে। আমি শুধুই, কিরে, গুপিনাথের কোনো খবর পেলি? পটলা বলে, ওর খবরে আর দরকার নেই। বাড়িতে দারুণ কাণ্ড ঘটে গেছে। বাবা আজ গুরুদেবকে আসতে লিখেছেন। মন্দিরের প্রায়শ্চিত্ত হবে, তারপর আমারও ব্যবস্থা হবে। বাড়িতে আর আমাকে রাখবে না। আমাকে দীক্ষা দেওয়ার জন্য হিমালয়ের কোনো গুহায় পাঠিয়ে দেবে। বেশ কয়েক মাস থাকতে হবে সেখানে। আমি বলি, হিমালয়ে যাবি? দারুণ জায়গা। পটলা বলে, বেড়াতে যায় লোকে, তা সত্যি। ওই গুরুদেবের আশ্রম তো নয়, পুলিশ ট্রেনিং ক্যাম্পের চেয়ে কঠিন ব্যাপার ওখানে। মাথা চুল কেটে ন্যাড়া হতে হবে। ভোর 4টের সময় উঠতে হবে এই শীতে। স্নান করতে হবে বরফ গলা জলে। তারপর মঙ্গল আরতির পর ধ্যান করতে হবে।
এছাড়া আশ্রমের গোয়ালে কাজ করতে হবে। গোবর ময়লা সাফ সুতরো করে জলখাবার, স্রেফ ছোলা ভেজানো আর একটু গুড়। তারপর যেতে হবে বনে কাঠ আনতে। কুড়ুল দিয়ে কাঠ কেটে মাথায় করে আনতে হবে। আর খাবার তো হবিষ্যি, নো মাটন, নো চিকেন, নো আন্ডা। ঠান্ডায় জলখাবারে রাতে দুখানা করে পোড়া রুটি। ওর ফর্দ শুনে আমাদের হাড় মাস হিম হয়ে যায়। বলিস কি রে? পটলা হিরো হওয়ার জন্য মাথায় বেশ মিঠুন মার্কা চুল রেখেছে। ও এমনিতেই শৌখিন আর ভোজন রসিক। তার এই কাহিনী শুনে বলি, তাহলে তো সত্যি তুই প্রবলেমে পড়েছিস পটলা। পটলা বলে, গুরুদেব তো নয়, একটা কসাই। কি হবে আমার? ওর যা হবার হবে। সেই সঙ্গে আমাদের ক্লাবও ডকে উঠবে। আমাদেরও ঠাটবাট, সিনেমা দেখা, খাওয়া দাওয়া সব উঠে যাবে। হোতকা বলে, তখনই তোরে কইছিলাম, ওসব টিভি সিরিয়াল ফিরিয়ালে গিয়া কাম নাই। শুনলি না? এমন কি হইব? পটলা বলে, দেখ যদি কিছু করতে পারিস। হোতকার মাথায় মাঝে মাঝে বিচিত্র আইডিয়া উদয় হয় আর প্রবলেমও সলভ হয়। হোতকা বলে, গুরুদেব কবে আইতেছে? দু একদিনের মধ্যেই এসে পড়বে। ও তো আমাকে নিয়ে গিয়ে ওর দলে ভেরাবার জন্য ছটপট করছে। হোতকা বলে, ভাবতে দে। পটলার বাবার গুরুদেব শ্রী শ্রী 108 ভোলানন্দ বেশ হিসেবি লোক। ঋষিকেশের গঙ্গার ওপারে ওর আশ্রম। আমরা সব ক্লাবের মাঠে বসে আছি। বড় আশা করেছিলাম ছবিটা রিলিজ করলে আমরা পাড়ার কেউ কেটা হয়ে যাব। ফটিক তো ভেবেছিল সে এবার নামই মিউজিক ডিরেক্টর হবে। পটলা হোতকারা তো পরের ছবি স্বপ্ন দেখছিল, কিন্তু সব স্বপ্ন ভণ্ডুল হয়ে গেল। পটলা বলে, ওই গুপি নাতি ডুবিয়ে দিল। ছবি শুটিং করেছে আর ক্যামেরায় ফিল্ম ক্যাসেটই ভরেনি, অথচ কারি কারি টাকা নিয়ে গেছে। গোবরা গেছে গোপীনাথকে ধরে আনার জন্য, কিন্তু সেও ফিরে এসে সাইকেলটা মাঠে ফেলে আমাদের কাছে এসে বলে, তোর গুপিদা পুরো ফলস দিয়েছে রে, ওই ঠিকানায় কেউ থাকে না, কেটে পড়েছে ব্যাটা 420। গুপি উধাও। এবার নাকি পটলার সাক্ষাৎ জম সে গুরুদেব আসছেন। পটলার বাবা চান পটলাকে দীক্ষা দিয়ে তার কাঠগোলায় কারখানায় ব্যবসার কাজে লাগাতে। তাই ওকে মাস কয়েক গুরুদেবের আশ্রমে রেখে কঠোর ব্রহ্মচর্য সাধন করতে হবে। পটলাকে হারাতে হবে আমাদের। আর পটলাও ভাবতেই পারে না কিভাবে সে ওই গুরুদেবের জেলখানায় থাকবে। পটলা কাতর গলায় বলে, একটা কিছু কর। হোতকা বলে, গুরুদেবকে আসতে দে, দেহি ওর হালচাল, তারপর অ্যাকশন লইতে হইব ভেবে চিনতে। পটলা বলে, ততদিনে বাবা ওই মালের সঙ্গে পাঠিয়েই না দেয় আমাকে। পটলাদের বাড়িতে বেশ হইচই শুরু হয়েছে, যেন কোনো মহোৎসব। ম্যানেজার সব দিক তদারকি করছে। মন্দিরের সামনে প্যান্ডেল টাঙানো হয়েছে। বাগানের দিকে কয়েকটা ঘর এবং বসার ঘরে আসবাবপত্র আনা হয়েছে। গুরুদেব এখানেই থাকবেন। তার শুভাগমন উপলক্ষে অষ্টপ্রহর নাম কীর্তন চলবে। ওদিকে তৈরি হয়েছে ভোগ বিতরণ কেন্দ্র। গুরুদেব যে কদিন থাকবেন সে কদিন ওখানে অন্নসত্র চলবে। যে আসবে সেই প্রসাদ পাবে। ভক্তদের সমাবেশ হবে ভালোই।
ওদের পৌষ মাস আর পটলার সর্বনাশ। হোতকা গোবরা আমাদের নিয়ে আসে পটলার বাবার কাছে। ঠাকমাও রয়েছেন। সামনে এখন বিরাট কাজ, পটলার দীক্ষা, বাড়িতে উৎসব। হোতকা বলে, মেসমশাই, ঠাকমা, আপনারা ভাববেন না, পটলার দীক্ষা হইব। আমাদের ক্লাবের হক্কলেরে লইয়া এখানের সব কাম কইরা দিব। ওসব খাওয়া দাওয়ার ঝামেলা, গুরুদেবের সেবার কাজ সব কইরা দিমু। অবশ্য পাড়ার পুজোর কাজ, অন্য সব কাজে আমাদের ক্লাবের ছেলেরাই এসে পড়ে। পটলার বাবা কাকারাও জানেন যে এসব কাজে আমাদের ক্লাবের ছেলেদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। ঠাকমা তো আমাদের ওপরেই নির্ভর করে আছেন। ঠাকমা বলেন, তাই কর তোরা, পটলার দীক্ষা, তোদের বন্ধু, তাকে উদ্ধার তো তোরাই করবি। পটলার বাবা বলেন, বিরাট ব্যাপার, এদিকে এত লোকের সমাগম হবে, ওদিকে গুরুদেবের সেবার কাজ, পারবি তো? গোবরা বলে, শিওর, ও নিয়ে ভাববেন না। ঠাকমা বলেন, পারবে রে পারবে, ওরা খুব কাজের ছেলে। পটলা ক্লাবে আসে সন্ধ্যায়। সে আমাদের ওভাবে ওর বাবা কাকার দলে মিশে ওই সব কাজের ভার নিতে দেখে খুশি হয়নি। পটলা বলে, তোরা বাধা দিবি তা নয়, ওদের দলে মিশে আমাকে গুরুদেবের জেলখানায় পাঠাতে চাস? এত বেইমানি করবি? আমাকে বাঁচাবি তা নয়, একেবারে লাইন ক্লিয়ার করে দিবি? হোতকা বলে, তুই চইলা যাবি, ঠাকমা আর তোর বাবাকে হাতে না রাখলে যে ক্লাব টকে উইঠা যাইব। পটলা চটে ওঠে, আমি মরি ক্ষতি নেই, তোদের কাছে ক্লাবই হলো সব। ঠিক আছে, দুনিয়াটাই সেলফিশ, স্বার্থপর রে। গুরুদেব এসে গেছেন সদল বলে। তার জন্যই হোতকা এদিক ওদিকের কলোনি থেকে ৩-৪ জনকে ম্যানেজ করেছে। তারা কেউ দিন মজুরি করে, কেউ ভ্যান রিক্সা চালায়, কেউ বাজারে সবজি বিক্রি করে, কেউ বা অন্য কিছু করে। তারাই এখন তিলক কেটে খোল করতাল নিয়ে সার দিয়ে বসে আছে, নাম কীর্তন করছে। ওই দলে পকেটমার বিশ্বও আছে। কদিনের জন্য পকেটমারির কাজ ছেড়ে গেরুয়া পরে সে ভক্ত বনে গেছে। গাড়ি থেকে নামছেন বেটে গোলগাল চেহারার গুরুদেব, ন্যাড়া মাথা, পরনে সিল্কের গেরুয়া, সঙ্গে বেশ কিছু লটবহর নিয়ে ভক্তের দল, সকলেই ন্যাড়া। গুরুদেব শান্ত ঘূর্ণায়মান চোখে এ বাড়ির প্রাচুর্য, সম্পদ, গাড়ির সংখ্যা দেখছেন। পটলার বাবা, ঠাকমা, মা, কাকিমারা প্রণাম করেন। গুরুদেবও জানেন এদের বিচার। পটলাকে তার শিষ্য বানিয়ে এদের এই বাগানের পরিবেশে আশ্রম করে জমিয়ে বসা যাবে। পটলা এদের একমাত্র বংশধর। ওটাকে শিষ্যের দলে ভেরাতে পারলে গুরুদেব সমস্ত সম্পদ হাতে পাবেন। ওদিকে পটলা দাঁড়িয়ে আছে, ওর পরনে দামি পাঞ্জাবি ধুতি, মাথায় বেশ হিরো মার্কা চুল। বাবা বলেন গুরুদেবকে, বাবা, এই আমার পটলা, একেই উদ্ধার করতে হবে। গুরুদেব দেখছেন পটলাকে। আমরা তখন ওদিকে ওদের অভ্যর্থনার আয়োজনে ব্যস্ত। হোতকা সানাই পাঠিয়ে এনেছে, তারা সানাই বাজাচ্ছে। ওদিকে চলেছে পকেটমার বিশুর নাম কীর্তন। আমরা শিষ্যদের থাকার ব্যবস্থা করেছি। এবার হবে ওদের জলযোগ। গুরুদেব চারদিক নিরীক্ষণ করে বলেন, ওহে মনু,
এ তো বেশ কঠিন কাজে। পটলার বাবা বলেন, দয়া করুন বাবা, উদ্ধার করুন। গুরুদেব বলেন, হুম, তুমি যখন বলছো তখন এর সংস্কার করতেই হবে। পাপী তাপীদের উদ্ধার করাই তো আমার কাজ। জয় ভোলেনাথ। বাবা বলেন, পটলা, প্রণাম কর বাবাকে। পটলা নিজের বাবাকে প্রণাম করতে যাবে। ওর বাবা ধমকে ওঠেন, আমাকে নয়, গুরুদেব বাবাকে প্রণাম কর। পটলা প্রণাম করতে যায় গুরুদেবকে। তিনি বলেন, ষষ্ঠাঙ্গ প্রণাম করো। পটলা সেইভাবেই শুয়ে গুরুদেবের শ্রীচরণে মাথা ঠুকে প্রণাম করে। নতুন ধুতি পাঞ্জাবি পরেছিল। কে গুরুদেবের পা ধুয়ে দিয়েছিল। সেই কাদা তার পাঞ্জাবিতে লেগে গেছে। এর মধ্যে একটা ছোট বাটিতে জল আনা হয়েছে। গুরুদেব তার পায়ের বুড়ো আঙুল ডুবিয়ে দেন। বাবা বলেন, গুরুদেবের চরণামৃত পান কর। পটলা দেখছে বাটিটা। ওই পায়ের আঙুল ডোবা জলটা খেতে হবে? মুখ গোঁজ করে দাঁড়িয়ে আছে সে। ঠাকমা বলেন, পটলা, গুরুদেবের চরণামৃত পান কর ভাই, পবিত্র জিনিস, খা। গুরুদেব দেখছেন পটলার অনীহা। বলেন তিনি, শ্রদ্ধা ভক্তি ওর উদয় হয় নাই। ভয় নেই, ওর জ্ঞান চক্ষু আমি উন্মোচিত করে দেব আশ্রমে নিয়ে গিয়ে। পটলা এবার বাবার ধমকে কোনো মতে জলটা গিলে নিয়ে চলে যায়। তারপর বাগানে একটা গাছের আড়ালে গিয়ে বমি করে সে চরণামৃত বের করছে। আমরাও গিয়ে জুটেছি। হোতকা বলে, চরণামৃত প্যাটে থাকলেই জ্ঞান উদয় হইত। পটলা গর্জে ওঠে, তাহলে তুইও খা গিয়ে ওই চরণামৃত, তোর জ্ঞান উদয় হওয়ার দরকার। তাহলে আমার একটা পথ হতো, তা নয় তোরাও দলে ভিড়ে গেলি। গোবরা বলে, মা শারদামণি বলেছেন, যখন যেমন তখন তেমন, এইভাবেই চলতে দে। এইসব আমায় সইতে হবে। পটলা ফুঁসে ওঠে। আমি বললাম, যে সয় সেই রয়, সহ্য করে থাক, সব ঠিক হয়ে যাবে। ম্যানেজার আমাদের মধ্যে পটলাকে দেখে বলে, বাবা তোমাকে খুঁজছেন ছোটবাবু। কোন বাবা? পটলা বলে ওঠে, এখানে তো দেখি বাবারও বাবা এসে জুটেছেন। ম্যানেজার বলেন, ওই গুরুদেব বাবা ওর ঘরে তোমাকে যেতে বলেছেন। আর হোঁতকা, তুমিও চলো, বাবার চেলাদের জলযোগের ব্যবস্থা করতে হবে। দু জায়গায় দুরকম রান্নার ব্যবস্থা হয়েছে। বাগানের মাঠে উনুন তৈরি করে সর্বজনের জন্য ঢালাও রান্নার ব্যবস্থা হয়েছে। আর নাট মন্দিরের চাতালে চলছে গুরুদেব আর তার চেলাদের জন্য এলাহি ভোজনের ব্যবস্থা। জলযোগের পর গুরুদেবের থালায় পড়ে আছে লুচি, পরমান্ন, এটা সেটা। গুরুদেব পটলাকে দেখে বলেন, প্রসাদ নাও বাবা পটল, তারপর একটু পদ সেবা করো। চিত্তকে গুরুমুখী ঈশ্বরমুখী করতে হবে, তাই এখন তোমাকে সাধুর সঙ্গে থাকতে হবে। চরণামৃত খেয়ে পটলা একবার বমি করেছে। এবার আবার প্রসাদের নামে ওই এঁটো খেতে হবে। কিন্তু বাবা রয়েছেন কঠিন প্রহরায়। তিনি বলেন, পটলা, প্রসাদ নিয়ে গুরুদেব যা আদেশ করছেন তাই করো। গুরুদেব আসনে বসে আছেন। ওদিকে তার চেলারা এর মধ্যেই এই ঘরে বাবা মহাদেবের একটা ছবি রেখেছে। ত্রিশূল হাতে মহাদেবের দণ্ডায়মান একটি ছবি। ধূপ ধুনো জ্বলছে, আর সেই পকেটমার বিশু রিকশাওয়ালা মদনারা খোল করতাল বাজিয়ে তারস্বরে নাম কীর্তন করছে। গুরুদেব দুটো পা মেলে বসে আছেন। পটলা তার স্ত্রী চরণে, স্ত্রী অঙ্গে ঘি মালিশ করছে।
হোঁতকা গোবরা তখন গুরুদেবের জলযোগ পর্ব শেষ করে নিজেরা খেতে বসেছে। পটলা দেখছে ওদের খাবার। আজ ওর একাদশী। এখন থেকে ওকে একাদশীও করতে হবে। রাতে ও পাবে শুধু গুরুদেবের প্রসাদ। রাগে গজগজ করছে পটলা। সন্ধ্যার পর গুরুদেবের ধর্মসভা বসে। বহু ভক্ত সমাগম হয়। গুরুদেব সিল্কের লুঙ্গি পরে বিবেকানন্দ স্টাইলে পাগড়ি বেঁধে বচনামৃত দান করেন। আর প্রণামীর থালায় কত কি পড়ল তা দেখে নেন আর চোখে। চেলারা যে তাকে ঠিকঠাক হিসেব দেয় না তা জানেন গুরুদেব। তবু বেশি যাতে না মারে তাই নিজেও নজর রাখেন। গুরুদেব অবশ্য প্ল্যানটা অনেক দিন আগে থেকেই করেছেন। এদের বেশ কিছুটা জায়গা সমেত একটা বাড়ি ওকে হাতাতেই হবে। তার জন্য দানপত্র তৈরি করে এনেছেন। সেটা কোনো মতে সই করাতে পারলেই এইসব জায়গা একটা কারখানার তিনি দখল পাবেন। আর পটলাকে যদি হাতে আনতে পারেন, বাকি সবই চলে আসবে তার হাতে। সন্ধ্যায় আমাদের ছুটি। ডিউটি শুরু হবে আবার রাত 9টায়। তখন রাতের ভোজন পর্ব হবে। ক্লাবে এখন ভালোই আমদানি হচ্ছে, তবে চিন্তা পটলাকে নিয়ে। পটলা বলে, তোরা কিছু কর, না হলে এবার আমি সুইসাইড করব। আমরা চমকে উঠলাম। হোঁতকা এখন মহোৎসবে ভক্তদের কর্তা। ক্যাশ করে ভালোই আছে। গোবরাকে বলে, সাইকেল লয়ে ন্যাপার দোকানে যা, মটন বিরিয়ানি আর চিকেন মাঞ্চুরিয়ান লয়ে আয়। পটলা বলে, সত্যি? হোঁতকা বলে, এই দিয়া তুই এখন একাদশী কর, বাড়ি যাইয়া সাবু টাবু অন্ধকারে ফেইলা দিবি। পটলা বলে, আজ নয় হলো, কিন্তু গুরুদেব যদি সত্যি ন্যাড়া করে হিমালয় নিয়ে যায়। আমি বলি, পটলা, গুরুদেব লোকটা কিন্তু সুবিধের নয়। ওর ঝুলিতে কি মতলব আছে কে জানে। ফটিক বলে, ওই মহারাজ আর দুই চেলা সবসময় গুজগুজ করে, নিশ্চয়ই বদ মতলব আছে। পটলাকে ওদের সঙ্গে নিয়ে যেতে দেব না। কিছু একটা কর হোঁতকা। এর মধ্যে গোবরা বেশ কয়েক প্যাকেট বিরিয়ানি আর মাঞ্চুরিয়ান নিয়ে এসেছে। পটলা তাই দিয়ে একাদশী সম্পন্ন করে। তারপর পটলা বলে, আমি চলি, তোরা আয়। সেদিন সন্ধ্যায় গুরুদেব পটলার বাবাকে তার ঘরে ডেকে বলেন, মনু, আমাদের আশ্রমের ট্রাস্টি বোর্ডে তোমাকে চাই। দেব সেবার পুণ্যকর্মে তুমিও ব্রতী হও। পটলাকে আমার শিষ্য করে নেব, চিরজয়ী হবে সে। পটলার বাবা গুরুদেবের কথায় বলেন, তাই হবে। এবার গুরুদেব তার শিষ্যকে বলেন, তাহলে ট্রাস্টি বোর্ডের কাগজপত্র সব দেখে শুনে সই করিয়ে নাও। পটলার বাবাকে বলেন, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই সই করেছেন। এরপর তুমি ট্রাস্টি বোর্ডের সদস্য হবে। পটলার বাবার সামনে বেশ কিছু কাগজপত্র এগিয়ে দেন তিনি। পটলার বাবা বলেন, প্রভু, আপনার সেবক হতে পারলে নিজেকে ধন্য মনে করব। দিন, সই করে দিচ্ছি। গুরুদেব দেখছেন পটলার বাবা সব ঠিকঠাক কাগজে সই করছেন। গুরুদেব বলেন, জয় শিবশম্ভু। তাহলে কালই পটলাকে দীক্ষা দিয়ে ওকে নিয়ে চলে যাব আমার আশ্রমে। কাল মস্তক মুন্ডন হবে পটল বাবাজির। পটলার বাবা বলেন, তাই হবে গুরুদেব। পটলা সব শুনে কেঁদে বলে, কাল আমার জন্মদিন, কাল আমি ন্যাড়া হব না। ঠাকমা বলেন, সত্যি তো, কাল ওর জন্মদিনে ওইসব হবে। গুরুদেব বলেন, ঠিক আছে, মঙ্গলবার অমাবস্যা, শুভ দিন।
ওই দিনই মস্তক মুন্ডন দীক্ষা হবে। আর মনু, ওই দিনই পটলাকে নিয়ে হিমালয়ে যাত্রা করব। তুমি যাবার ব্যবস্থা করে দাও। বাবা বলেন, তাই হবে গুরুদেব। গুরুদেব আজ খুশি। ওর শিষ্যদের নিয়ে ঘরের দরজা বন্ধ করে ধ্যানে বসেছেন। সারা রাত ওরা নাকি তপস্যা করবেন। ফটিক কোবরারা ওঁত পেতেছিল। রাতে ওরা জানলা দিয়ে দেখে গুরুদেব তার দুই চেলাকে নিয়ে গাঁজা টানছেন। গুরুদেব বলেন, নিয়ে চল ছোড়াটাকে, তারপর এদের ভিটে মাটি দখল করে নেব। জয় বাবা শিব শম্ভু। সব হাতে এনে দাও বাবা, এখানেই তোমার মন্দির বানাবো। আমরা জানলার বাইরে থেকে শুনে চমকে উঠি। সকালে আমরা সবাই ক্লাবে এসেছি। পটলা বলে, আমি চলে যাচ্ছি কালই সকালে। আমরা শুধুই, কোথায়? পটলা আকাশের দিকে হাত তুলে বলে, ওপরে। হোতকা বলে, গোবরা, ন্যাপারে গিয়ে মাংসের হাড়গোড় যা বাঁচবে তা যেন না ফেলে সব রেখে দেয়। আমি বলি, হাড়গোড় দিয়ে কি করবি? হোতকা বলে, দেখ না আমার খেল, তগ শুধু যা যা কমু সেই মতো কাজ করবি। গুরুদেব বেশ খুশি। তার সব প্ল্যান ঠিকঠাক মতো কাজ করেছে। রেলের টিকিটও কাটা হয়ে গেছে। গুরুদেব জানেন পটলার বাবাকে দিয়ে দানপত্র সই করে নিয়েছেন। এবার সব সম্পত্তি তিনি হাতের মুঠোয় আনতে পারবেন। আজ রাত ভোর গুরুদেব শিব সাধনা করবেন তার চেলাদের নিয়ে। তার প্রধান চেলা উৎকৃষ্ট নেপালি গাঁজাও নিয়ে এসেছে। সঙ্গে রয়েছে উৎকৃষ্ট রাবড়ি। গুরুদেব তার ঘরে হোম শুরু করেছেন। সারা ঘর ধোঁয়ায় ধোঁয়া। হঠাৎ মহাদেবের ছবিটা যেন প্রাণবন্ত হয়ে ওঠে। বের হয়েছেন জটাধারী স্বয়ং ভোলানাথ। বাকছাল পরা বিভূতি মাখা হাতে ত্রিশূল, সঙ্গে ভীষণ দর্শন দুই চেলা। ঘর ভরে ওঠে ওদের হুঙ্কারে, আমি এসেছি শীতলানন্দ, সঙ্গে নন্দী ভিরিঙ্গিকে এনেছি তোর প্রার্থনায় সাড়া দিতে। তোদের মতো ভক্তকে এবার উদ্ধারই করব। শিবলোকে নিয়ে যাব তোদের তিনটেকে। ত্রিশূল নাচাচ্ছেন শিব, আর তার দুই চেলা এবার গুরুদেবের দুই চেলাকে পেটাচ্ছেন। ওরা ভয় কাঠ হয়ে গেছে। স্বয়ং শিব এসেছেন, ওদের শিবলোকে নিয়ে যাবেন সেটা ওরা ভাবেননি। এত সম্পদ প্রাচুর্য ফেলে ওদের শিবলোকে যেতে হবে। ওরা কাতর আর্তনাদ করে ওঠেন, কিন্তু শিব নাছোড়বান্দা। এবার শিব আর নন্দী ভৃঙ্গি ওদের তিনজনের হাত পা বেঁধে ফেলে। ওরা তখন নেশার ঘোরে আর্তনাদ করছেন। বাড়ির সব লোক, অন্যান্য ভক্তরাও এসে জোটে। আমরাও পটলার ঘরেই ছিলাম। এসে পড়ি, দেখি গুরুদেব মাটিতে গড়াগড়ি খাচ্ছেন আর আর্তনাদ করছেন। বাবা মহাদেব নিজে এসেছিলেন। মনু, পটলকে বাবা নিজে দয়া করেছেন। জয় বাবা। ওদিকে ঝুলি থেকে সে কাগজপত্র ছিটকে পড়েছে। হোতকাই দানপত্রখানা পটলার বাবার হাতে তুলে দিয়ে বলে, এসব কি কাগজ মেসমশাই? দানপত্রে নিজের সই করা দেখে পটলার বাবাও চমকে ওঠেন। এ কি? এ যে আমাদের সর্বস্ব দান করা দলিল। এ মিথ্যে দলিল, কেউ কৌশলে আমাকে দিয়ে সই করিয়েছে। ঠাকমা বলেন, এসব কি? দেখা যায় খাটের নিচে বিরিয়ানি আর মটন কষার অবশিষ্ট হাড়গোড়। ঠাকমা নিরাপদ দূরত্বে সরে এসে নাক চাপা দিয়ে বলেন, এসব কি অনাচ্ছিষ্টি কাণ্ড! গুরুদেব মানুষ এসব অখাদ্য খায়? ভণ্ড, ধান্দাবাজ, জোচ্চুরি করে সব দখল করতে চায়। পটলার কাকা বলেন, ডেঞ্জারাস লোক,
দাদা, ওর ঝুলি তল্লাশি করো, আরো অনেক কিছু বেরোতে পারে। এবার দেখা যায় ঝুলির মধ্যে লাল কাপড়ে মোড়া বেশ কিছু সোনার গহনা। ঠাকমা চমকে ওঠেন। সাধুর ঝোলায় এত গহনা! নির্ঘাত ডাকাতির মাল। পুলিশে ফোন কর, হাত কড়ি পরিয়ে নিয়ে যাক। এর মধ্যে ভক্তরাও এসে গেছে, পুলিশও এসে পড়ে। ওরা গুরুদেব আর কয়েকজন চেলাকে থানায় ধরে নিয়ে যায় মালপত্র সমেত। পরে জানা যায় যে ওরা এসব গহনা কোনো ভক্তের সিন্দুক ভেঙে বের করেছে। পটলাকে আমরা ক্লাবের মধ্যমণি করে মাঠে এসে বসেছি। গুরুদেবের হাত থেকে পটলাকে মুক্ত করতে পেরে আমরাও খুশি। হোতকাই সেদিন স্বয়ং মহাদেব সেজে বিশু আর মদনাকে নিয়ে গুরুদেবকে ভয় দেখিয়েছে। তাই আজ পটলার মিঠুন মার্কা চুলটাও বজায় রয়েছে। তবে তার মাথা থেকে সিরিয়ালের ভূতটা আমরা নামাতে পেরেছি। শুনছিলেন শক্তিপদ রাজগুরুর লেখা পটলার কাহিনী, পটলার সুমতি। কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।